চীন অলরেডি বিল্ড করে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম, সেই গর্জাস ড্যাম যার নাম দেওয়া হয়েছে। এখন আবার চীন শুরু করেছে আরো বড় একটা সুপার ড্যাম বানানো, অরুণাচল প্রদেশের খুব কাছে, ব্রহ্মপুত্র নদীতে। লোকেশনটা শুনেই বুঝতে পারছেন এটা জাস্ট একটা কোনো সিম্পল প্রজেক্ট না। এখানে পাওয়ার প্রজেকশনেরও ব্যাপার আছে। গভীর স্ট্র্যাটেজিক উদ্দেশ্য লুকিয়ে আছে এই প্রজেক্টটার পেছনে। তার উপর হাই রিস্ক আর্থকোয়েক জোনে তৈরি হচ্ছে এই বিশাল ড্যাম, মানে যখন তখন সেখানে ভূমিকম্প আসে। তাই চলুন জেনে নেওয়া যাক এই ড্যামটার কারণে কত দিক দিয়ে বিপদে পড়তে চলেছে ভারত। কিভাবে এই ড্যাম ভারত আর চীনের মধ্যে টেনশনটাকে আরো বেশ খানিকটা বাড়িয়ে দেবে। আর সবশেষে কে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে চলেছে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হল তিব্বতে, ইয়ারলাং সাম্পো নামে যেখানে পরিচিত। সেখান থেকে 1700 কিলোমিটার পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতের নর্থ ইস্টের কাছাকাছি অবধি পৌঁছে হঠাৎ করে ইউটার্ন নিয়ে ভারতে প্রবেশ করে যায়। ইউটার্নটাকে গ্রেট বেন্ডও বলা হয়। ভারতে প্রবেশ করার পর নদীটার নাম হয় ব্রহ্মপুত্র। প্রথমে অরুণাচল প্রদেশ, দেন আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করলে নাম হয় যমুনা। এই পুরো প্রবাহ পথে চীন রয়েছে আপস্ট্রিমে, ভারত আর বাংলাদেশ হলো ডাউনস্ট্রিমে। মানে চীনের দিক থেকে প্রবাহটা হলো ভারত আর বাংলাদেশের দিকে। নতুন সুপার ড্যামটা বানানো হচ্ছে গ্রেট বেন্ডের খুব কাছে। সো বোঝাই যাচ্ছে চীন এখানে জলের ন্যাচারাল ফ্লোটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নতুন ড্যামটার নাম রাখা হয়েছে মেডক হাইড্রো পাওয়ার স্টেশন। তৈরি করার জন্য খরচ এস্টিমেট করা হয়েছে ডলারে প্রায় 167 বিলিয়ন। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 60 গিগাওয়াট, মানে গোটা বাংলাদেশের মতো এলাকাকে একাধিকবার পাওয়ার প্রোভাইড করতে পারবে। কনস্ট্রাকশন অলরেডি শুরু হয়ে গেছে, 2030-এর মধ্যে চেষ্টা অপারেশনাল বানানোর। কম্পারিজনের জন্য বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ড্যাম হলো থ্রি গর্জেস ড্যাম। চীনের নতুন সুপার ড্যাম হবে তার থেকেও প্রায় 3 গুণ। থ্রি গর্জেস ড্যামের ক্ষমতা প্রায় 23 গিগাওয়াট, নতুন সুপার ড্যামের সেখানে 60 গিগাওয়াট। মনে রাখবেন, সেই গর্জেস ড্যাম আবার পৃথিবীর রোটেশনের ওপরেও প্রভাব ফেলেছিল, সামান্য খানিকটা স্লো করে দিয়েছে পৃথিবীকে। নতুন সুপার ড্যাম হয়তো একই রকম বা আরো বড় প্রভাব ফেলতে পারে। সেই গর্জেস ড্যাম বানানোর ফলে ওই অঞ্চলে আর্থকোয়েকের ফ্রিকোয়েন্সি আরো বেড়ে গেছে। নতুন সুপার ড্যামটা তৈরি হচ্ছে সেখানে আরো বেশি হাই রিস্ক আর্থকোয়েক জোনে। সো বুঝতেই পারছেন, ন্যাচারাল কোনো ডিজাস্টার ট্রিগার হওয়ার রিস্কটা এখানে আরো বেশি। নতুন সুপার ড্যাম সাথে আসাম, অরুণাচল সবই হলো হিমালয়ান ফল্ট লাইনের ওপরেই। মানে আর্থকোয়েক আর ল্যান্ডস্লাইড হলো এখানে খুব কমন। যে কোনো রকমের ন্যাচারাল ডিজাস্টার ড্যামটার কাছাকাছি হলে ফ্লাড, ল্যান্ডস্লাইড দুটো রাজ্যকেই ফেস করতে হবে। ডাউনস্ট্রিমে থাকার কারণে লক্ষ লক্ষ টন জল যদি হঠাৎ একবারে রিলিজ হয়ে যায়, দিবাং ভ্যালি, আপার সিয়াং, ডিব্রুগড় আর গুয়াহাটির মতো এলাকা কয়েক ঘন্টার মধ্যেই পুরো জলের তলায় চলে যাবে। ব্রহ্মপুত্র নদী হিমালয়ের গ্লেশিয়ার থেকে শুরু হলেও প্রায় 65 থেকে 70% জল আসে ভারতের নিজস্ব ট্রিবিউটারিগুলো থেকে। ট্রিবিউটারি মানে বলতে পারেন উপনদী বা ছোট নদী, যেগুলো পরে গিয়ে বড় কোনো নদীতে মেলে। তাই চীন যদি জল আটকেও দেয়, খরার ব্যাপারটা নিয়ে তাও ভারতকে ভাবতে হবে না, এমনকি ড্রাই সিজনেও। আসল ভয়টা হলো উপনদীগুলোর সবকটাই হলো রেনফেড, আর উত্তর পূর্ব ভারতে মনসুনের সময় প্রচুর বৃষ্টিও হয়, ফলে বর্ষাকালে এমনিতেই বন্যার ভয় থাকে। তার উপর সেই সময় যদি চীন এই ড্যামটা থেকে জল ছেড়ে দেয় বা ড্যামটাতে যদি ফাটল ধরে, তাহলে পুরো নর্থ ইস্টই অনেক বড় বিপদে পড়ে যাবে। আর আমরা সবাই জানি সিচুয়েশন টেন্স থাকলে চীন এটা করতেই পারে, ভারতের ওপরে প্রেশার ক্রিয়েট করার জন্য, সাথে ভারতের ইকোনমিকেও খানিকটা প্রভাবিত করার জন্য। নর্থ ইস্টে ভারতের এগ্রিকালচার, ফিশিং আর ভারতের হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলোকে ক্ষতি করার জন্য এটা করাটাই হবে এনাফ। চীন ওয়াটার রিলেটেড কোনো ডেটা শেয়ার করে না, কোনো ট্রান্সপারেন্সি নেই। তাই ভারতের পক্ষে এটা অসম্ভব প্রেডিক্ট করা যে কখন চীন জল ছাড়ছে আর কখন আটকাচ্ছে। 2020-তে গালবানের সময় ঠিক যেরকমটা করেছিল। আর এটা চীন শুধু ভারতের সাথে না, অন্যান্য দেশের সাথেও করেছে। মেকং নদী চীন থেকে বেরিয়ে সাউথ ইস্ট এশিয়াতে 5টা দেশ, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া আর ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 11টা ড্যাম বানিয়ে রেখেছে চীন এই নদীটাতে। ফলে ড্রাই সিজনে এই দেশগুলোতে জলের ক্রাইসিস দেখা দেয়। ফিশিং ইন্ডাস্ট্রি প্রায় ধ্বংস হয়ে যায়, এগ্রিকালচারেও অনেক সমস্যা হয়, এরকম আরো অনেক কিছু। ভারতের সাথেও চীন সম্ভবত চেষ্টা করবে এটাই করার। আর ভারত তাতে কিছু বলতেও পারবে না, কারণ কোনো বাইন্ডিং ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট নেই ভারত আর চীনের মধ্যে। 1997-এ আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে থাকা দুটো দেশের মধ্যে জলের শেয়ারিং নিয়ে একটা ইন্টারন্যাশনাল নিয়ম তৈরি হয়েছিল, চীন সেটা তো সাইন করেনি। সো চীনের কোনো লিগাল অব্লিগেশন নেই এই লকে ফলো করার। ভারত চাইলে ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য কোনো ফোরামে গিয়ে বিষয়টা তুলতেই পারে, মেকং নদীর এক্সাম্পলটাও দিতে পারে, কিন্তু তাতে খুব একটা কোনো ইম্প্যাক্ট হবে বলে মনে হয় না। ভারত যেটা করতে পারে সেটা হলো সার্ভেলেন্স। স্যাটেলাইট আর ড্রোনের মাধ্যমে নজর রাখা যেতে পারে, কখন চীন জল আটকাচ্ছে, কখন ছাড়ছে ইত্যাদির উপরে।
পাশাপাশি জলের ফ্লো ব্যালেন্সে রাখার জন্য সিয়াং আর দিবাং নদীতে নিজেদের মতন করে ড্যামের কাজও শুরু করে দিয়েছে ভারত। নর্থ ইস্টের সীমান্তে রোড, ব্রিজ, বাঙ্কার দ্রুতগতিতে তৈরি করা শুরু করে দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এরপর ভারত বাধ্য হবে তিব্বতের ব্যাপারটা নিয়ে আরো বেশি করে ইনভলভ হতে। রিসেন্টলি যেটা দালাই লামার উত্তরাধিকারীর ব্যাপারটা নিয়েই লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি সমস্যা হবে বাংলাদেশের। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করার পর নাম নিয়েছে যমুনা, দেন পদ্মা আর মেঘনা নদীর সাথে মিলে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরবন ডেল্টাটাকে তৈরি করেছে। চীন যদি আপস্ট্রিমে ড্যাম বানিয়ে জল আটকে রাখে, তাহলে ভারত নিজেদের তৈরি করা ড্যামগুলোর মাধ্যমে জলের ঘাটতিটাকে ঠিক পূরণ করে নিতে পারবে। বাংলাদেশ অ্যাকচুয়ালি প্রবলেমে পড়ে যাবে। ড্রাই সিজনে বাংলাদেশ আরো ড্রাই হয়ে যাবে। বর্ষাকালেও চীন হঠাৎ করে জল ছাড়লে ভারতকেও সেই সেম জিনিসটাই করতে হবে। ফলে বাংলাদেশ সেক্ষেত্রেও বেশি এফেক্টেড হবে। সো বেসিক্যালি ভারতকে এখন মেনলি প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। সার্ভেলেন্স, ডিপ্লোমেসি, মিলিটারি রেডিনেস আর ইভেন সায়েন্টিফিক মনিটরিং এর দিক থেকেও। বাকিটা চীনের ওপর।